মেঘের রাজ্য মেঘালয়। একজন ভ্রমণ পিপাসু মানুষের জন্য কি নেই এখানে? পাহাড়ি গুণঝর্ণা, জেরি দুর্দান্ত সব পাহাড়ি ট্রেন, পথ হারিয়ে দিগন্তে হারিয়ে যাওয়া। আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণের খুব বেশি ইচ্ছে ছিল এই মেঘালয়কে ঘিরে। সেই স্বপ্ন অনেক দেরিতে পূরণ হলেও এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেঘালয়ের আনাচে কানাচে। তার আগে বলছি, এই এক ট্রিপে কিন্তু মেঘালয়ের 5%ও আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, বা কেউ দেখাতে পারবে না, আপনি নিজেও গেলে দেখতে পারবেন না। উত্তর পূর্ব ভারতের স্থলবিশিষ্ট একটি রাজ্য। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল: ইউনাইটেড খাসি পাহাড়, অজন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু 1972 সালের 21শে জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলো মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্য স্কটল্যান্ড বলা হতো। রাজ্যের প্রায় 70% বনভূমি মেঘালয় উপক্রান্তীয় বন ইকোরিজিয়ন রাজ্যটিকে ঘিরে রেখেছে। এর পর্বত অরণ্যগুলো উত্তর ও দক্ষিণে, নিম্নভূমি ক্রান্তীয় বন থেকে পৃথক। স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং উদ্ভিদের জীববৈচিত্র্যের জন্য বনগুলি উল্লেখযোগ্য। ওয়েলকাম টু আওয়ার স্টোরি অফ মেঘালয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াহিয়া আহমেদ। আর আপনারা আজকের স্টোরিটা তো বুঝতেই পারছেন যে আজকে আমি প্রথম দেশের বাইরে কোথাও ব্লগ করতে যাচ্ছি, অর্থাৎ ঘুরতে যাচ্ছি। আমার সাথে আছেন উবেদ ভাই, আর আমি উবেদ ভাইকে ড্রপ করে নিয়েছি। তারপরে ফেরদৌস আমাদের সাথে আছেন, আর আমাদেরকে আজকে আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবেন সাইফে। সো উনি অনেক ভালো একজন দক্ষ ড্রাইভার, আমাদের একজন ভাই। আর আপনারা যারা সিলেটের বাইরে থেকে মেঘালয়ে ডাউকি হয়ে যেতে চান, তারা অবশ্যই সিলেট বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ডে আসার পর সেখান থেকে আপনারা অনেকটা ট্রান্সপোর্ট পেয়ে যাবেন, সিএনজি, নোহা অথবা কার, এনিথিং। আপনারা যে কোনো একটা গাড়ি নিয়ে আপনারা ডাউকি বর্ডারে যেতে পারেন। আর আজকে আমরা ডাউকি বর্ডারে যাচ্ছি কারে করে। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি মেঘালয় অর্থাৎ ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের এই ট্যুরটা হুটহাট করে হয়ে গেছে, আর বিশেষ করে আমার জন্য হুট করে হয়ে গেছে। এজন্য আমার বড় ভাই মামুনকে ধন্যবাদ, কারণ উনি এই ট্রিপটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছেন। আর আমার সাথে দুজন বেস্ট পার্টনার হচ্ছেন উবেদ ভাই আর ফেরদৌস। সো আর দেরি না করে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যের দিকে রওনা করে দিই। আমরা সিলেট থেকে যত সামনের দিকে এগোচ্ছি তত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি হওয়ার কারণে চা পাতার সবুজ এত বেশি হয়েছে যে বাংলাদেশ আরও বেশি সুন্দর লাগতেছে। বিশেষ করে আমাদের সিলেটের চা বাগান তো অসাধারণ। আর আমরা এই চা বাগান ছেড়ে কিন্তু আরেকটা রাজ্যে যাচ্ছি, শুধু মেঘালয়ের পাহাড় পর্বত বা মেঘালয়ের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আর নিজে উপভোগ করার জন্য। দেশের বাইরের এই ট্রিপটার জন্য এতদিন ওয়েট করেছি, বিশ্বাস করেন যে আমার জন্য এত ভালো লাগতেছে বা আমার এত এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমি দেশের বাইরে প্রথম পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছি আর ইন্ডিয়াতে যাচ্ছি। এটা বেস্ট অফ একটা প্লেস, যদিও আমি কখনো যাই নাই, বাট সবার মুখ থেকে শুনেছি যে এটা অনেক সুন্দর। এই জন্য এটার প্রেমে আগেই পড়ে গিয়েছি। তারপরেরটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এদিকে আমরা সারেঘাট ক্রস করে ফেলেছি। সারেঘাট ক্রস করার পর আপনারা এই সুন্দর ভিউটা দেখতে পাবেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মেঘালয়ের এই দৃশ্যটা। অ্যান্ড আমরা সেটা এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর আমরা এতটা আর্লি বের হয়েছি যে যাতে আমাদের ইমিগ্রেশনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকালে নাস্তা সেরেই আমরা বের হয়ে যাই, অর্থাৎ 8টার দিকে। এখন 8টা হচ্ছে, 8টার মধ্যে আমরা অবশ্যই তামাবিলি এসে পৌঁছে গেছি। এই তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। এখানে কি আমরা অবশ্যই ইমিগ্রেশন করবো। আর আমি এখানে আসার কারণ হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস জানাই, যে আপনারা যারা রোড ট্যাক্স বা রোড পারমিট দিয়ে আসেন তারা চাইলে অগ্রণী ব্যাংক থেকে ডাউকিতে এসে অগ্রণী ব্যাংক থেকে আপনারা দিতে পারবেন। অগ্রণী ব্যাংক তামাবিল শাখা থেকে আপনারা রোড পারমিটটা ইজি দিতে পারবেন, আর রোড পারমিট দেওয়ার পরেই গিয়ে আপনারা ইমিগ্রেশনটা করে নিতে পারবেন। আর যদি চান আপনারা তাহলে আগেই দিয়ে আসতে পারবেন যে কোনো সোনালী ব্যাংক শাখা অথবা অগ্রণী ব্যাংক শাখা থেকে। এবার তো উবেদ ভাই ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ আমরা সবাই ইমিগ্রেশনে চলে যাচ্ছি। আর ইমিগ্রেশনের ভিতরে কী হবে সেটা অবশ্যই বলতে আপনাদেরকে পারবো, বাট ক্যামেরাতে দেখাতে পারবো না। সেখানে আপনার পাসপোর্ট দেখবে, আপনার সাথে কী কী নিচ্ছেন সেটা দেখবে। দেখার পর আপনাকে একটা সিল মেরে দিয়ে যাবে।
আপনার ইমিগ্রেশন শেষ হওয়ার পর আপনি তামাবিল যে কাস্টমস এক্সচেঞ্জ বা ব্যাট কমিশন অফিস আছে সেটাতে আপনি যাবেন, গিয়ে আপনার ব্যাগগুলো চেক করাবেন। চেক করানোর পর আপনার বিজিবি অফিসে যাবেন। বিজিবি অফিসে যাওয়ার সাথে সাথে আপনার চেক আউট যে সিল আছে সেটা আপনাকে মেরে দিবে। তারপর আপনি এরকম ওয়েলকাম টু ইন্ডিয়া, অর্থাৎ আপনি ইন্ডিয়াতে ঢুকে পড়বেন। ইন্ডিয়াতে ঢুকে পড়ার পর আপনি এরকম একটা গাড়ি এখানে দেখবেন যেটা আপনাকে নিয়ে যাবে তাদের কাস্টমস অফিসে। বাংলাদেশের মতো হেঁটে হেঁটে না, অবশ্যই তারা একটা গাড়ি দিবে। আগে বাস ছিল, এখন এটা দিয়েছে একটা অটো রিক্সার মতো। সো আপনি সেটাতে করে তাদের ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশন শেষ, বাংলাদেশের মতো আপনি সেম ইমিগ্রেশন করবেন। ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমাদের মতো এরকম কিছু ছবি তুলে নেবেন, কেননা এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, আপনি স্টাইলে সেখানে ছবি তুলে নিতে পারেন। আমরাও আমাদের মতো করে ছবি তুলে নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছে, এজন্য আমরা এখানে যাচ্ছি, প্রথম বিদেশ যাচ্ছি, ছবি তুলতে হবে না এরকম কোনো কথা আছে? সো আমার ছবি উবেদ ভাই তুলে দিচ্ছেন, উবেদ ভাইয়ের ছবি আমি তুলছি, ফেরদৌসের ছবি, এরকম তুলে আমরা অনেকটা এনজয় করে আমাদের গাড়ি ওয়েট করতেছি। আমাদের গাড়ি আসার সাথে সাথে, অবশ্যই আমাদের গাড়ি হচ্ছে দানিয়েলের, অনেক ভালো একজন ড্রাইভার। সো ও আসার সাথে সাথে আমরা রওনা দিয়ে দিব। আর যাওয়ার পথে যেগুলো আছে আমাদের গাড়ির সাথে কথা হচ্ছে সাইট সিং। সো আমরা সাইট সিং আপনাদেরকে দেখাবো। সাইট সিং যদি না দেখি তাহলে ইন্ডিয়া ট্যুরটা তো একদম বাজে হয়ে যাবে। আমাদের গাড়ি চলে এসেছে, দানিয়েল চলে এসেছে, আর এদিকে সে মামুন ভাইকে ভিডিওগুলো দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি সুজুকি। সো আর মামুন ভাই আবার ওর সাথে কলে আছেন, কেননা ও আমাদেরকে পাচ্ছে না। মামুন ভাইকে দেখাচ্ছে যে আমরা আসছি। সো আমরা এখন গাড়িতে উঠে গেলাম, আর গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থান শিলং। আর শিলংয়ে যাওয়ার পথে এই যে ঝুলন্ত ব্রিজ, কত জাফলং থেকে এটা দেখেছি, ভাবতাম যে কবে ব্রিজের উপর একটা বার যেতে পারবো, এই ব্রিজটা কি পড়বে, কিন্তু না ভাই, এত হেভি, এত মজবুত একটা ব্রিজ, এত সুন্দর যে এটা মানে আউটস্ট্যান্ডিং। এটা বাইরে থেকে যেমন দেখা যায় তার চাইতে এটার উপর দিয়ে চলতে আরো বেশি মজা লাগে। আর এর পাশাপাশি তো আমরা আমাদের জাফলং তো দেখেই যাচ্ছি। যাওয়ার পথে ডাউকি থেকে বের হওয়ার পরই এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন, সেখানে নেমে পড়বেন, অনেক সুন্দর ছবি আসে। সো আমরাও তিনজন নেমে পড়লাম, নেমে পড়ে আমরা ছবি তুলতে শুরু করে দিয়ে দিলাম। তার মধ্যে হালকা একটু খাবার খেয়ে নিচ্ছি, যে চিপস এরকম হালকা কিছু। বাট এই ভিউটা অসাধারণ, যেটা হয়তো আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন না, বা এরকম ভিউগুলো আপনারা ক্যামেরার চোখে দেখতে পারবেন না যদি আপনারা বাস্তবে সেটা না দেখেন। আমরাও আগে অনেক ক্যামেরার চোখে দেখেছি, বাট আজকে বাস্তবে যেটা ফিল করতেছি সেটা হয়তো আপনাদেরকে পুরোপুরি ক্যামেরাতে দেখাতে পারবো না। অনেক বেশি ভালো লাগে যে আল্লাহ পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেটা হয়তো এরকম পাহাড় পর্বত বা এরকম ঝর্ণা না দেখলে আপনি বিলিভ করতে পারবেন না। তার সামনে আর কি কি রয়েছে সেটা হয়তো আল্লাহ জানে, কত সুন্দর প্লেস রয়েছে। সেটা অবশ্যই আপনাদেরকে একটু মিস করবো না, যতটুকু আমি দেখবো ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার আমরা আমাদের অন্য গন্তব্যের উদ্দেশ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছি, আর তার মধ্যে অনেক কথাবার্তা তো চলছে। এটা হচ্ছে আরেকটা সুন্দর ঝর্ণা, যেটা উপভোগ করার মতো। একটা ব্রিজের পাশেই সেই ঝর্ণাটা, চাইলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি সেখান থেকে তুলতে পারেন। আমরা অবশ্যই নেমেছি সেখানে ছবি তোলার জন্য। ছবিগুলো আমাদের প্রোফাইলে আপলোড হয়ে গেছে, আর এটা এনজয় করছে, ছবির চাইতেও বেশি হচ্ছে এটা এনজয় করছে, অনেক সুন্দর এন্টারটেনমেন্ট, অনেক ক্রাউডলি। সো এটা শেষ করে আমরা আমাদের নেক্সট স্টেপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এবার আমরা চলে এসেছি লিভিং রোড ব্রিজ দেখার জন্য, যেটা শুনেছি একটা বটগাছের উপর দাঁড়িয়ে আছে। আবার এদিকে অনেক পাহাড় আছে, পাহাড়ের নিচে যেতে হয়, এজন্য আপনি চাইলে স্টিক 10 টাকা বা 10 রুপি দিয়ে নিতে পারবেন। আমাদের প্রয়োজন হয় নাই, এজন্য আমরা হেঁটে শুরু করে দিয়েছি এখানে যাওয়ার জন্য। আমি উবেদ ভাই, ফেরদৌস, আমরা এদিকে যাচ্ছি। এখন অনেক উপর থেকে অনেক নিচে যেতে হয়, এজন্য হয়তো তারা স্টিক রেন্ট রেখেছে। আমরা হেঁটে চলছি, অনেক দর্শনার্থী আসছে সেটা দেখার জন্য। এটা অনেক পুরনো একটা বটগাছ, এই জন্য হয়তো সবাই দেখতে আসছে। এর পাশাপাশি আপনি চাইলে যে কোনো কিছু খেতে পারবেন, দেখতে তো পারছেন পানি আছে, ড্রিঙ্ক আছে। আবার এখানে এসে এখানে দেখার জন্য আপনাকে পার জন 20 রুপি দিতে হবে, অর্থাৎ আমরা 3 জন 60 রুপি দিয়ে উবেদ ভাই টিকিট নিল, এজন্য আমরা নিচে নামতেছি। এদিকে সামনে একজন মহিলাকে ফেরদৌস জিজ্ঞেস করতেছে যে আপনার হেল্প লাগবে কিনা। ও অনেক দয়ালু একজন মানুষ, সো ওর হেল্পের প্রয়োজন হয় নাই। আর আমরা এখন ঢুকে পড়েছি লিভিং রোড ব্রিজে। দেখুন এটা অনেকটা সুন্দর, একটা বটগাছের উপর দাঁড়িয়ে আছে, বটগাছের শিকড়ের উপর দাঁড়িয়ে আছে একটা ব্রিজ।
সুন্দর না? অনেক সুন্দর। বাট এটা ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সেটা হয়তো জানি না, বাট আপনারা দেখতে পাচ্ছেন। যদি এটা বাস্তবে দেখেন তো আরও সুন্দর। বাট এত আহামরি কিছু না হলেও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আল্লাহ কত সুন্দর একটা জিনিস সৃষ্টি করে রেখেছেন, কয়েকটা শিকড়ের উপর একটা ব্রিজ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, বা তারা বলেছে যে এশিয়ার মধ্যে এই প্রথম হচ্ছে ক্লিন ব্লিজ, যেটা ক্লিন ব্লিজ নামে খ্যাত। এই ক্লিন ব্লিজ দেখার জন্য আমরা এন্ট্রি ফিসে 100 টাকা দিয়ে, অর্থাৎ 100 রুপি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার পর যেটা হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন। ভাই তারা এমনিতে 100 টাকা নিয়ে নেয়। এত সুন্দর একটা পরিবেশ যে হাঁটার সময় আপনি একটা ময়লাও দেখতে পারবেন না। আগে শুনেছি জাপান, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর এরকম জায়গায় গেলে হয়তো অনেক সুন্দর দেখা যায়, কোথাও কোনো ময়লা নেই, কোনো কিছু নেই, আবর্জনা নেই, বাংলাদেশের মতো এরকম না। কিন্তু শিলংয়ে যাওয়ার পথে এই যে ক্লিন ব্লিজ যেটা, সেটা দেখলাম যে আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন কোনো ময়লা নেই, এত সুন্দর তাদের পরিবেশটা। তাদের পরিবেশ অনেক বেশি সুন্দর। আপনি যদি একবার নিজ চোখে দেখেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। আমরাও ভালো লাগতেছে, আমাদের এনজয় করতেছি। এরকম জায়গা হয়তো আগে কখনো দেখি নাই। ক্যামেরার ভিউ আপনাদেরকে কি বুঝাবো, কিন্তু অরিজিনাল
আমরা চলে এসেছি শিলংয়ে, অর্থাৎ এখনো শিলংয়ে যাই নাই, শিলংয়ের বাতাস পাচ্ছি। আমরা এখন পুলিশ বাজারে আছি। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, কেননা এখানে সব বিজিবি, আর্মি, সেনাবাহিনী, তাদের যা যা বাহিনী আছে সবার ক্যান্টনমেন্ট বললে চলে এটা। সো আমরা এই জায়গায় চলে এসেছি। তাহলে আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলংয়ে চলে যাব। আর এখানে আসতে আসতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কেননা আমরা সাইট সিং দেখে আসছি, খাবার দাবার করতে অনেক টাইম লাগছে, এজন্য আমরা এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সো অলরেডি আমরা শিলংয়ে চলেই এসেছি। ফাইনালি উই আর সেফলি অ্যারাইভড ইন শিলং। আমরা সন্ধ্যা 6টা, এখন 6টা হচ্ছে, আমরা শিলংয়ে মেইন পয়েন্টে চলে এসেছি। আপনারা, এটা হচ্ছে শিলংয়ের মেইন পয়েন্ট, আর এখানে লেখা আছে বড় করে আই লাভ শিলং। ইয়েস, আই লাভ শিলং, এজন্যই তো আমি শিলংয়ে আসছি। আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে যাব, কেননা আমাদের হোটেলটা অলরেডি বুক দেওয়া আছে, হোটেল এমবেসি।
হচ্ছে যে এই জায়গায় আপনি চিপ রেটে কিন্তু সবগুলোই পেয়ে যাবেন। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে আপনি যা চাইবেন তাই পাইবেন। বা এটা এক এক ফ্লোরে এক একটা আছে, এটা শুধু বাচ্চাদের বেবি জোন। এখানে আপনি খেলনা সামগ্রী, বইয়ের ব্যাগ, স্কুল ব্যাগ, বাচ্চাদের কাপড়, আবার লেডিস সামগ্রী যা চাইবেন আপনি সেখানে তাই পাবেন। আর এদিকে আবার তাদের ক্লোজিং টাইম হচ্ছে 9টা, অলরেডি 9টা হয়ে গেছে, আমরা বের হয়ে যাব, কেননা আমরা আজকে আসতে লেট হয়েছে। আজকে আসছি শুধু এটা দেখার জন্য, কালকের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন। আর যারা অবশ্যই শিলং যাবেন তারা বিশালে যাবেন। আরেকটা কথা হচ্ছে, শিলংয়ে মদের দোকান যতটা অ্যাভেলেবেল তার চাইতে কম হচ্ছে শিলংয়ে আপনার গাড়ির হর্ন অ্যাভেলেবেল। কেননা শিলংয়ে গাড়ির হর্ন শোনাই যায় না, কিন্তু মদের দোকান প্রতিটা পয়েন্টে পয়েন্টে আছে। সো বি কেয়ারফুল, পানির বদলে মদ খাবেন না, পানি খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট পার্ট 2-তে। তার আগ অবধি আল্লাহ হাফিজ।